মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন সম্মুখ সারির এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার, এবং আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে। কি এর সঙ্গে কি মোহাম্মদ তারেক রহমান সাহেবের ছোট্ট একটি ক্লিপ আছে, সেটা একটু দেখে নিই ওভারডোজের, যে একটু দেখে নেই। আসিফ চেয়েছিল গত দিনের ঘটনা চাপা দিতে ডোজ দিবে, কিন্তু ডোজের চেয়ে ওভারডোজ হয়ে গেছে। আর ওভারডোজ হলে কি হয়? ধরা খেয়ে যায়। আজকে প্রথম ডোজ ঠিক ছিল যে অপুর বউকে দিয়ে সংবাদ সম্মেলন করাবে, কিন্তু পরবর্তীতে যে ঝাড়ু মিছিলটা করলো, এই ঝাড়ু মিছিলের লোকগুলো যেই ব্যাখ্যা দিল যে তারা জানে না কেন ঝাড়ু মিছিল করছে, এইটা একবারে নেক্সট লেভেলের ধরা খাওয়া ছিল আসিফ মাহমুদের জন্য। আমরা শুনলাম মোহাম্মদ তারেক রহমান সাহেব ওভারডোজ কথা বলেছেন, একটি ডাক্তারির ভাষা, কিন্তু চিকিৎসক হচ্ছেন আব্দুল নূর তুষার। আপনার কাছ থেকে শুনবো। তো আব্দুল নূর তুষার, যে জিনিসটা আমি জানতে চাই, একটু আগেই কিন্তু এনসিপি নেতা মাহবুব আলম যেটা বলেছেন যে কি এমন অপরাধ করেছেন যে তাদেরকে দায়িত্ব থেকে সরে গিয়ে তদন্ত প্রয়োজন। আমারও প্রশ্ন যে তদন্ত তারা ক্ষমতায় থেকে করলে অসুবিধা কি? এই সরকার তো যথেষ্ট নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কাজ করছে। ধরেন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে আর মানবাধিকার আন্দোলনে তাদের বিচার হচ্ছে, ব্যাপারটা এরকম না। কি এমন করেছে এটা বিচারের পরে প্রমাণ হবে। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা না। নিয়ম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এই জায়গাতে। ক্ষমতাসীন কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে গেলে ক্ষমতা তদন্তকে প্রভাবিত করতে পারে। এই জন্য প্রভাবমুক্ত তদন্ত যদি হতে হয় তাহলে এই তদন্ত হতে হবে কোনো এক তৃতীয় পক্ষের মাধ্যমে, যার উপরে ক্ষমতার কোনো প্রভাব নাই। ধরেন স্কটল্যান্ড ইয়ার্ড কিংবা FBI এরকম, অথবা যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেবেন, যাতে প্রভাবের কোনো সুযোগ না থাকে। যেমন আওয়ামী লীগ আমলে, এই ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টেরও এতটুকু বুদ্ধি ছিল যে আবুল হোসেনের নামে যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলল তখন আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছিল। তারপরে তিনি কিন্তু তদন্তে দুদক থেকে তিনি রেহাই পেয়ে গিয়েছিলেন। সেটা যদি পেয়েও থাকেন এবং তার বিরুদ্ধে এটাও যদি হয় যে তখনও দুদক প্রভাবিত হয়েছে, তারপরেও অন্তত লোক দেখানোর জন্য হলেও আবুল হোসেন সাহেবকে পদত্যাগ করতে হয়েছিল, এবং তারপরে তিনি কিন্তু আর মন্ত্রিত্ব ফেরত পান নাই এত বছরে। এবং এই যে কিছুদিন আগে ফ্যাসিস্টের দোসর টিউলিপ, ফ্যাসিস্টের বোনের মেয়ে টিউলিপ, যেটা আমরা দেখেছি, অভিযোগ উঠেছে তাকে কিন্তু ব্রিটেনে পদত্যাগ করতে হয়েছে। মন্ত্রী থেকে তদন্ত হবে না। সারা দুনিয়ার সভ্য দুনিয়ার নিয়ম হচ্ছে যে ক্ষমতাসীনের বিরুদ্ধে তদন্ত হলে ক্ষমতার পদ থেকে সরে দাঁড়াতে হয়। এটাই হচ্ছে ডেকোরাম। এখন ঠিক আছে, কোনো অপরাধ করেন নাই এবং এটা হলো না, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হচ্ছে তদন্ত এখানে কে করবে? কার মাধ্যমে তদন্তটা হবে? এই সরকারেরই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা এই সরকারেরই গোয়েন্দা দপ্তর, তারা তদন্ত করবেন। তাহলে এই পার্টিটা বলছে সামরিক গোয়েন্দাদের বিল্ডিং থেকে একটা একটা করে ইট খুলে নিবে, পুলিশদেরকে হুমকি দিচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টাকে বলেছে যে লন্ডনে গিয়ে সেজদা দিয়েছে। তো আসলে তো তারা তদন্ত করার পরে কি তদন্ত মানবেন? ধরেন যারা মনে করে তাদেরই নিযুক্ত প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসছে, ওহিও আছে, যাই হোক, মানে তারা তো এটা বলেছেন, দায়িত্বশীল ব্যক্তি। এবং আপনি লক্ষ্য করবেন তারা মিডিয়াতে ট্রায়াল হচ্ছে বলে মিডিয়াকে দায়ী করেছেন। জি, মিডিয়াতে ট্রায়াল হচ্ছে। আসলে যদি তাই হয়ে থাকে তাহলে মিডিয়া শুধু তাদেরকেই ট্রায়াল করছে, আর কাউকে করছে না। অন্যরা সবাই দুষ্টু। কারণ এই মুহূর্তে তো মিডিয়া কথা বলছে এনসিপি নিয়ে, আসিফ মাহমুদ নিয়ে, কই বিএনপি নিয়ে তো কথা বলছে না, আপনারা বলছেন না? বিএনপি নিয়ে কথা আমরা বলছি না মানে কি? বিএনপির লোকজন যখন চাঁদাবাজির জন্য বা কোনো কিছুর জন্য ধরা পড়ছে, বিএনপির অন্তত এতটুকু ভদ্রতা আছে যে তারা তাদেরকে বহিষ্কার করছে। আপনি বলেন, এরা কি কাউকে বহিষ্কার করেছে? 10 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, তদন্ত হচ্ছে, শোকজ করেছে, কিন্তু কাউকে বহিষ্কার করে না। বিএনপি তো অভিযোগ পাওয়ার সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে অধিকাংশকে, এবং বলছে যে যদি সত্য সঠিক প্রমাণিত হয় তাহলে আবার নিব, কিন্তু তুমি বহিষ্কার, তদন্তের স্বার্থে তুমি দলের কেউ না। না, কিন্তু তারা ডিজন করুক। আরেকটা কঠিন বক্তব্য এসেছে, সেটা হচ্ছে তাদের দলের মধ্যে অনেক দুষ্টু লোক ঢুকে পড়েছে। মাত্র 1 বছরের দলও না, কিন্তু 6-7 মাসের দল। এখানে যদি দুষ্টু লোক ঢুকে পড়ে এবং এই দুষ্টু লোক ঢুকে পড়াটাকে বলা হয় যে এটা জায়েজ, তাহলে যে দলের বয়স 50 বছর বিএনপির, সেখানে কত দুষ্টু লোক ঢুকেছে?
তাহলে সেটা তারা মানতে রাজি না কেন? যে নিজের দলে 1 বছরের মধ্যে ধরেন 1000 দুষ্ট লোক ঢুকেছে, তাহলে বিএনপির 50 বছরে অন্তত 50,000 ঢুকেছে, আওয়ামী লীগের 75 বছরে অন্তত 75,000 ঢুকেছিল। তাহলে অন্য দলে দুষ্ট লোক ঢুকে পড়লে তারা দুষ্টু, শয়তান, চাঁদাবাজ, সকল ধরনের বাজে কথা আর কি যত ধরনের আছে গালি দিতে পারা যাবে। কিন্তু নিজেদের দলে তারা 1000 লোককে নিয়ে ফেললেন। এটা কিভাবে নিলেন? দুষ্ট লোকদেরকে তারা চিনতেন না, তারা তো অন্য সবাইকে চিনে, তারা ফ্যাসিস্ট চিনে, তারা দোসর চিনে, তারা চাঁদাবাজ চিনে, তারা প্রত্যেকের রীতিমতো বায়োডাটা মেনটেন করে। কিন্তু যে 1000 দুষ্ট ঢুকে পড়েছে ধরে নিলাম তদন্তের মানে কথার স্বার্থে, এই 1000 দুষ্ট লোককে তারা চিনত না। তাদের দলে কি 40-50 বছর বয়সী লোকেরা যোগ দিয়েছে? তাদের কাছাকাছি বয়সের লোকেরা যোগ দিয়েছে। এদের তো অন্তত বন্ধু বান্ধব আছে। আমরা যখন কাউকে কোথাও নেই, আমরা দুজন দিয়ে ভেরিফাই করি, অন্তত জানতে চাই তুমি কার আত্মীয়, কার ভাই, কার কি। ওনারা এইটুকু জানতে পারে নাই? ওরা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, অথবা অল্প কিছুদিন আগে শিক্ষা শেষ করেছে। ওদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলে তো হয়, বা কার হাত ধরে এসেছো। আমি আপনাকে সহজ জিনিস বলি, রোটারি বা বিভিন্ন সংগঠনে আমরা যখন লোকজনকে নেই, আমরা বলি অন্তত 2টা লোক লাগবে যে আগে থেকে আমাদের এই সংগঠন করে। না, আগে তো পরিচয় ছিল, স্বীকার করেছেন। তো আগে তারা আসিফ দুষ্ট সাহেব। ছিল না? দুষ্ট তো হয়েই যেতে পারে অন্যভাবে। আসিফ যে এই যে আপনার অপুর কথা বলছেন, তার মানে ক্ষমতায় তাকে গিয়ে তিনি সবাই চেনেন না দুষ্ট তা কিন্তু হয়? বলেননি। জি না, তাহলে কি হারুন, আমি প্রশ্ন করি, ক্ষমতায় গেলে সবাই দুষ্ট হয়ে যায়? এই অল্প বয়সী ছেলেরা যদি ক্ষমতায় গিয়ে দুষ্ট হয়ে যেতে শুরু করে, তাহলে বুইড়াগুলার আর দোষ কি? তারা বুইড়াদেরকে দোষ দেখেন, এত বছর ধরে তারা আছে, এদের তো দুষ্ট অর্জনের বেশি সময় পেয়েছে। আপনি যখন প্রতিশ্রুতি দিবেন আপনি নতুন বাংলাদেশ দিবেন, আপনি যখন প্রতিশ্রুতি দিবেন আপনি নতুন বন্দোবস্ত করবেন, আপনি যখন প্রতিশ্রুতি দেবেন পুরনো দুর্নীতি না শুধু, সেই পুরনো সকল ধরনের মতামত, যা কিছু রাজনৈতিক বন্দোবস্ত, মীমাংসা সব ছুঁড়ে ফেলে দিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আপনি যখন দাবি করবেন সব কিছু নতুন করতে হবে, তখন শুধু দুর্নীতি আর দুষ্ট লোকগুলো আগের মতো থাকবে? না, থাকবে নাকি? এটা তো আমার প্রশ্ন। মানে দল চলবে আগের নিয়মে, আর রাষ্ট্র চলবে নতুন সংবিধানে। দল চলবে চোর বাটপারকে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে বলে যে হ্যাঁ চোর বাটপার ঢুকে পড়েছে, আমরা কি করবো, এরা দুষ্ট, এরা না, এরা ভালো না, এদেরকে আমরা চিনতাম না। সংস্কার হয়ে গেলে দুষ্টরা ভালো হয়ে যাবে না? সংস্কার হলে দুষ্টরা ভালো হবে কিনা সেটা আমরা দেখতেই পাচ্ছি। যারা সংস্কারের কথা বলে তারা নিজেরাই দুষ্টু বাদ দিতে পারছে না। সংস্কারের পরে দুষ্টু বাদ হয়ে যাবে? এমনও তো হইতে পারে যে সংস্কারের পরে সংস্কৃত দুষ্টরা এসে হাজির হবে, মানে এই কালচারাল ফ্যাসিস্টের ওখান থেকে রিফর্ম ফ্যাসিস্টরা আসবে। যে আমরা আসবো, এখন তো সব ফ্যাসিস্ট আছে, ব্যবসায়ী ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্ট, রাজনৈতিক ফ্যাসিস্ট, স্পোর্টসম্যান ফ্যাসিস্ট, সাংবাদিক ফ্যাসিস্ট, আধ্যাত্মিক ফ্যাসিস্ট আছে, গাজী সালাউদ্দিন তানভীর।